ঢাকা শহরের বিকেলগুলো যেন ঘড়ির কাঁটার চেয়ে দ্রুত চলে। হাজারো গাড়ির হর্ন, ভিড়, ধোঁয়া, সবকিছুর মধ্যেই আবিরের মনে ছিল এক অদ্ভুত শূন্যতা। কলেজের সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে মাত্র 3 দিন আগে। বন্ধুদের সঙ্গে কয়েকদিন ঘুরে বেড়ানোর কথা ছিল, কিন্তু হঠাৎ খবর এলো গ্রামে দাদি ভীষণ অসুস্থ। দাদি আবিরের সবচেয়ে আপনজন। ছোটবেলা থেকেই গ্রামের প্রতিটা স্মৃতির সঙ্গেই মিশে আছে এক মানুষের নাম। বাবা মা দেশের বাইরে থাকায় আবিরের শৈশবের বড় অংশই কেটেছে শিমুলপুর গ্রামে, দাদির কাছে। ঢাকায় এসে ধীরে ধীরে ভিড়, আধুনিকতা, বাস্তবতা সবকিছু তার জীবনকে পাল্টে দিয়েছে, কিন্তু দাদির প্রতি টান আজও তার তীব্র রয়েছে। বাস থেকে নামার পর ভ্যাপসা গরম আর কাদামাটির রাস্তা পেরিয়েই শিমুলপুর গ্রামে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। চারপাশে ঝিঝি পোকার ডাক, খালপাড়ের জোনাকের আলো আর দূর থেকে ভেসে আসা আজানের শব্দ, সব মিলিয়েই সেই পুরনো চেনা আবহাওয়া। দাদির বাড়ির আগে যেমন ছিল তেমনই আছে, তবে কিছুটা নির্জন, একটু বেশি চুপচাপ। চালচুলো সামলানোর কাজের বুয়া হাজরা দরজা খুলে দিল, কণ্ঠে কাঁপা কাঁপা স্বর। বাবা, দাদিকে চিনতে পারবি না তুমি? 3 দিন ধরে কথা বলছে না ঠিকঠাক, শুধু বলে ওরা আসছে, ওরা ফিরে আসছে। আবিরের বুক কেমন যেন একটা ধক করে উঠল। ঘরের ভেতর দাদির নিঃশব্দ বিছানায় শুয়ে আছে, মুখ শুকিয়ে গিয়েছিল, চোখে এক যেন অদ্ভুত ভয়। আবিরের পাশে গিয়ে হাত ধরতেই দাদি একবার তাকালো, চোখ যেন আবিরকে দেখল, ঠিক চিনছে না। ঠোঁট কাঁপছে, কিন্তু ফিস ফিস করে বলল, জানালাগুলো বন্ধ কইরা দে, ওরা জানালার ফাঁক দিয়ে আসে। আবির ভয় পায়নি, কিন্তু হতভম্ব গলায় কাছে এসে তার গলার শব্দ যেন আটকে যায়। এত ঠান্ডা কণ্ঠে কেউ কথা বলে না। এরপর সন্ধ্যায় কিছুক্ষণ পর গ্রামের এক পুরনো ইমাম সাহেব দেখতে এলেন। বয়স অনেক হয়েছে, পাকা দাড়ি, চোখে ঘোলা চশমা। তিনি আবিরকে দেখে বললেন, তুই বড় হইছস, শহরের মানুষ হইছস? তাহলে একটা কথা শোন, আজ পূর্ণিমা, জানালাগুলো খোলা রাখিস না। আবির অদ্ভুত হয়ে প্রশ্ন করে, কেন? ইমাম শুধু ছোট করে বলল, পরদিন সকাল সকাল আবিরের ঘুম ভাঙতেই বাইরের পাখিটা কানে আসে। গ্রাম্য পরিবেশে সেই একটা ধ্বনি, যা শহরের মানুষের অপরিচিত। তবে আজকের সকালে সেই শব্দগুলোর মধ্যে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা মিশেছিল। দাদির ঘরের দিকে তাকিয়ে
আমি ভিতরে গিয়ে দেখি তিনি তখন ঘুমিয়ে আছে। পাশে বসে থাকা হাজারো চাপা গলা বলছে, কাজের বুয়া হাজরা আমাকে বলল রাতভর ঝড় আসছিল, আর মাঝে মাঝে হুটহাট করে উঠে বসে আর বলে, তুই ফিরছিস, ফিরবি না, এসব কইতেছিল। ঘুমাতে দেয়নি আমাকেও। আমি চুপ করে রইল। তার মাথার ভেতর কেবল ঘুরপাক খাচ্ছিল ইমাম সাহেবের কথাগুলো। আজ পূর্ণিমা, জানালাগুলো বন্ধ করে রাখিস, খোলা রাখিস না যেন। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। রবি খুলে দেখে তার পুরনো বন্ধু রুহুল দাঁড়িয়ে আছে, ছোটবেলার খেলার সাথী। এখন স্থানীয় এক চায়ের দোকান চালায় সে। রুহুল তাকে দেখে হেসে বলল, তুই আসছিস শুনে ভাবলাম তোর সাথে দেখা করি। কেমন আছিস শহরের মানুষ? ভালো। আবির কথাটা হেসে উড়িয়ে দিল। রুহুল একটু থেমে বলল, এইদিকে আইসোস, ভূতের বাড়ি দেখতে যাবি না? আবির চোখ কুঁচকে বলল, ভূতের বাড়ি? ওই যে জমিদার সাহেবের বাড়ি, যেখানে গ্রামের পশ্চিমে। তুই ছোট থাকতে ওইদিকে যাইতি না, এখনো ভয় করিস কি? আবির একটু থেমে বলল, ভয় পাই না, তবে কেমন একটা অস্বস্তি লাগে। রুহুল ফিসফিস করে বলল, 2 সপ্তাহ আগে শফিকের ছোট ভাই সন্ধ্যায় ওই বাড়ির দেওয়ালের পাশে খেলতে গিয়েছিল, ফিরে আসে নাই। সকালে খোঁজ পাওয়া যায় বাড়ির ভেতরে বেহুশ অবস্থায়, মুখে ফেনা, চোখগুলো সাদা। আবির অনেকটা গম্ভীরভাবে বলল, কি বলিস? শোন, গ্রামের কেউ এসব প্রকাশ করে না, কিন্তু তুই শহরের ছেলে, তোকে বলছি, জমিদার বাড়িতে কিছু একটা আছে। মাঝে মাঝে রাতের বেলায় ভেতর থেকে হাসির শব্দ আসে, আবার কেউ বলে কেউ কাঁদছে। আবির হেসে বলে, তোর গল্পের বই লেখা উচিত। রুহুল মুখ গম্ভীর করে বলল, তুই হাসতেছিস, কিন্তু তোর দাদির জ্বর ওই বাড়ির দিকে তাকিয়ে মুখ করে রাখলে বেশি জ্বর বাড়ে, তাই না? আমি নিজেও দেখেছি। আবির তখন অনুভব করলো যে সত্যিই দাদির বরাবর একই অবস্থায় দেখেছে, পশ্চিম জানালার দিকে তাকিয়ে। রাতে আবির সমস্ত জানালা বন্ধ করে দেয়, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ বাইরের কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যায়। জানালার দিকে তাকিয়ে দেখে অদূরে কোনো এক নড়াচড়া, অন্ধকারের মধ্যে বোঝা যায় না।
কেউ দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির দিকে মুখ করে, পেছন ফিরে আছে, গায়ে কোনো কাপড় নেই। আবির হঠাৎ অনুভব করে তার স্পন্দনগুলো বাজছে। সে সারা রাত ওই দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ করেই ওই আর ছায়াটা সে দেখতে পাচ্ছে না। তারপর এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে সে ঘুমিয়ে পড়ে যায়। সকালে আলো ছড়িয়ে পড়লে আবির মনে ছিল না একটুও প্রশান্তি। রাতে সেই ঘটনা এখনো তার চোখে জ্বলজ্বল করছে। সেই নারী মূর্তি, তার চোখ, আর দাদির সেই অদ্ভুত কথাগুলো, এসব কিছুর একটা গভীর ইতিহাসের ইঙ্গিত দিচ্ছে, যার শুরু সেই জমিদার বাড়িতেই। দাদি তখন নিস্তব্ধ, কেবল তার ঠোঁট কাঁপছে, যেন ঘুমের মধ্যেও তিনি কিছু বলছে। লাল কপাল, আগুন, পেছনে তাকাস না। বারবার এই কথাই বলছে, লাল কপাল, আগুন, পেছনে তাকাস না। লাল কপাল, আগুন, পেছনে তাকাস না। আবির আর দেরি না করে দাদির ঘরে পুরনো ট্রাঙ্ক খুঁজতেই শুরু করলো। সে জানতো দাদির সব কিছু লিখে রাখতেন ডায়েরিতে নোট করে। এমনকি ওঝার তাবিজও দেওয়া আছে তার গলায়। এক কোণে থাকা কাঠের পোকায় খাওয়া একটি বাক্স খুলতেই এক প্যাকেট পুরনো চিঠি ও একটা মোটা খাতা চোখে পড়ে। ডায়েরির পাতায় লেখা, 1953 বঙ্গাব্দে আশ্বিন মাস। আজ আবার সেই মেয়েটিকে দেখলাম, গাছের নিচে বসে কাঁদছিল। রাত যত গাঢ় হয়, কান্নার শব্দ ততই বাড়ে। লোকজন বলে সে জমিদার সাহেবের পেছনের বউ। জমিদার তার নাম কখনো প্রকাশ করেনি, কেবল একটিবার ডেকেছিল রঞ্জনী বলে। মেয়েটা শেষ রাতে আগুনে পুড়ে মারা যায়। কেউ বলে আত্মহত্যা করেছে, কেউ বলে তাকে বলি দেওয়া হয়েছিল। তারপর থেকেই শুরু হয় অভিশাপ। আবির স্তব্ধ হয়ে পড়ে। রঞ্জনী, সেই ছায়ামূর্তি তাহলে কি রঞ্জনী? আর জমিদার তাকে নিয়ে তো ছোটবেলায় অনেক গল্প শুনেছে। ডায়েরিতে আরো কিছু পাতায় লেখা, পূর্ব পূর্ণিমায় যে জানালায় এসে মুখ দেখায়, সেখানে কেউ ঘুমায় না। চোখে চোখ পড়লে আত্মার অস্থির হয়ে উঠে পড়ে। শিমুলপুরে যত দুর্ঘটনা, সব শুরু হয়ে সেই রাত থেকেই। আমি চুপ করে থাকি। আমি জানিও
ফিরে আসবে কারো চোখ দিয়ে, ও আবারও দেখবে। আবিরের হাত কাঁপছিল। সে জানতে এই ডায়েরির কাল্পনিক গল্প না, যত রাত অভিজ্ঞতার এক প্রমাণ। তার চোখে চলে যাওয়া ডায়েরির এক প্রান্তে আঁকা একটি চিহ্নের দিকে, একটা জ্বলন্ত মোমবাতি যার চারপাশে ঘিরে আছে আগুনের রেখা। নিচে ছোট করে লেখা, জানালার নিচে আগুন রাখিস, চোখে চোখ পড়লে পেছনে তাকাস না। সেই মুহূর্তেই জানালার কাছে টক টকটা শব্দ। আবির ধীরে ধীরে তাকিয়ে দেখে একজোড়া রক্তমাখা হাত জানালার গ্লাস চেপে ধরে আছে, আর কাছের ওপারেই সেই মুখ, রঞ্জনী। তার চোখে আগুন। পরের দিন রাত তখন প্রায় 2টা। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে বাঁশবাগানের পাতায় মৃদু খসখসে একটা আওয়াজ। আবির বরাবর চোখ বন্ধই করছিল, আবার খুলে ফেলছিল, যেন ঘুম আসছে না, কিন্তু স্বপ্নের মতন কিছু একটা বারবার তার মনে ঢুকে যাচ্ছে। হঠাৎ করেই সে অনুভব করলো ঘরের ভেতর একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। বিছানায় উঠে বসে দরজার দিকে তাকায় সে। তখনই চোখে পড়ে জানালার ফাঁকে বাইরে কেউ দাঁড়িয়ে। অনেকটা আবছা আবছা বোঝা যাচ্ছে। সে ছায়া যেন স্থির নয়, আলো আধারে খেলার মতো কখনো লম্বা, কখনো ছোট হয়ে যাচ্ছে। আবির প্রথমে বিশ্বাস করতে পারেনি। সে ধীরে ধীরে টর্চ লাইট হাতে জানালার দিকে এগিয়ে গেল। আস্তে করে জানালার কপাট সরাতেই হিমেল বাতাস স্রোত এসে মুখে লাগে তার, যেন পুরো শরীর তার ঠান্ডা হয়ে গেল। বাতাসের সাথে সাথেই পুরো রুমটার যেন নিস্তব্ধতা আরো বেড়ে গেল। আর তখনই সে স্পষ্ট দেখল ঘরের ভেতর কিছুটা দূরে এক নারীর মূর্তি দাঁড়িয়ে আছে। সে অনেকটা ভয় পেয়ে তাকালো। লম্বা চুল, সাদা রঙের ধুতি একটা পরা আছে, এবং সবচেয়ে ভয়াবহ একটা বিষয়, সে মাটিতে হাঁটু গেড়ে বসে মুখের মধ্যে কিছু একটা চেপে ধরে কাঁদছে। অনেকটা গুমরানোর শব্দটা যেমন
তার থেকে একটু হলেও বেশি। টর্চের আলোয় পড়ার সাথে সাথেই সে তাকিয়েই মুহূর্তে এক মূর্তির মতোই থেমে গেল। মাথা ধীরে ধীরে ঘুরিয়ে আবিরের দিকে একটু তাকালো। সে সাথে সাথেই দেখতে পেল চোখ দুটি গভীর কালো গহ্বরের মতো। চোখে কোনো সাদা রং নেই, শুধু শূন্যতা। এমন ভাবে চোখগুলো ফাঁকা একটা অংশ, যেন চোখের জায়গায় চোখ নেই, কালো একটা গর্তের মতো হয়ে গেছে। আবিরের শরীর সাথে সাথেই জমে গেল। সে পেছনে সরে এসে দরজাটা লাগিয়ে দিল। ঘরের টর্চ লাইট জ্বলতে জ্বলতে আবার নিভে যাচ্ছে। বাইরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল না সেই সময়, কিন্তু তার মনে হচ্ছিল ঘরের ভেতরেই বিদ্যুৎ চমকাচ্ছে। আলোটা জ্বলছে আবার নিভছে। হঠাৎ এক কোণে সে দেখতে পেল দাদি সেখানে জেগে বসে আছে। দাদির ঠোঁটে একটা অস্পষ্ট হাসি। সে বললেন, দেখছিস তো, ও ফিরে এসেছে। আবির অনেকটাই তার কণ্ঠ শুকিয়ে যাওয়া মতো অবস্থা। তারপরেও সে নিজেকে কিছুটা মানিয়ে নিয়ে বলল, কে? দাদি তখন ফিস ফিস করে বলল, জমিদার সাহেবের সেই মেয়েটা। ওর জায়গাটা কেড়ে নিয়েছিল ওরা, এখনো খুঁজে বেড়ায়। কার চোখ ওর চোখে পড়লেই ওকে ফিরিয়ে আনা যাবে। আবির দাদির চোখের দিকে তাকায়। সেখানে ভয় নেই, ছিল যেন এক স্বস্তি। এবার দাদি বললেন, তুই চোখে চোখ রেখেছিস ওর, এখন তো তোর ঘুম ধরবে না, আর ওর ঘুমও ভাঙবে না। তারপর হঠাৎ করেই সে আগের বারের মতোই ঘরের বাতিগুলো জ্বলে নেভে। বিদ্যুৎ চমকাচ্ছে না, বরং কেউ ইচ্ছা করেই আলোগুলো জ্বালিয়ে দিচ্ছে আবার নিভিয়ে দিচ্ছে। আবির তখন আবার জানালার দিকে তাকায়। সেখানে কেবল ভেজা মাটির ছাপ। কেউ যেন হেঁটে গেছে। কিন্তু সেখানে কেউ নেই। সে রাতে আবির আর ঘুম আসেনি। ভোর হতে সে বাহিরে বেরিয়ে পড়ে। জমিদারের বাড়ির দিকে না গেলেও এক ঝকঝক মাথার উপর উড়ে বেড়াচ্ছিল। আর আশ্চর্য সেই ছায়া, নারীর মূর্তি কাঁপা কাঁপা কণ্ঠে স্বরে যেন দূর থেকে বলে উঠল,
আমার ঘর, আমার সময় ফিরিয়ে দাও। 1897 সাল। শিমুলপুরে তখন কেবলমাত্র জমিদার মোহনচন্দ্র রায়ের একগুচ্ছ রাজত্ব। বিশাল অট্টালিকা, দুধের সোনালি একটা ধান ক্ষেত, শান বাঁধানো পুকুর আর পরিবারের তোলা কর প্রজাদের তাদের কাছে দেবতা মনে হতো। আবার কেউ কেউ ভয়ও পেত। আবার কিছু লোক গোপনে বলতো সে রাক্ষস। কারণ জমিদার সাহেব ছিলেন একজন গোপন তান্ত্রিক। সন্ধ্যার পরে তার বাড়ির পশ্চিম ঘরের ঢোকা ছিল নিষেধ। কারণ সেখানে চলতো সাধনা, রক্ত, আগুন, ধূপ আর পুঁথির মন্ত্র। কেউ কেউ বলতো তিনি অমরত্বের খোঁজে রাতের বেলায় আত্মাহুতি দেন। এই সময়ে এক রাতে জমিদার দাসীদের মধ্যে একটি মেয়েকে নিখোঁজ হয়ে যায়। নাম তার রঞ্জনী। নবগত ঠাকুরবাড়ির কাজ করতে এসেছিল সেই মেয়েটি মাসখানেক আগে। রূপে গুণে ছিল যেন দেবী। গ্রামের যুবকরা তাকে দেখে মুখ লুকাতো। কেউ দূর থেকে তাকে আড়ে আড়ে চেয়ে দেখত। আর হেমন্ত রায় সেই প্রথম দিনই তাকে তার ব্যক্তিগত পরিচিকা বানিয়ে নেয়। প্রথমের দিকে কেউ টের পায়নি, কিন্তু একদিন এক কাণ্ড ঘটে। এক রাতে বাড়ির এক পুরনো নায়েব দেখতে পান জমিদার সাহেব পশ্চিম ঘরের উঠানে, সামনে আগুন, তার সামনে রঞ্জনী, চোখ বন্ধ, গলায় রক্তরঙা মালা, কাঁধে গন্ধক এবং হিজলের ধোয়া। আর জমিদার উচ্চস্বরে বলছে, আগুনের দিকে তাকাও, চিরদিনের জন্য আমার হয়ে যাও। সেই রাত থেকেই রঞ্জনীকে আর খুঁজে পাওয়া যায়নি। জমিদার বাড়ি থেকে তার নাম মুছে ফেলা হয়। কিন্তু 3 দিন পর পূর্ণিমার রাতে বাড়ির পেছনে বটগাছের নিচে রঞ্জনীর পোড়া দেহ পাওয়া যায়। মাথার চুল ধ্বংস হয়ে গেছে, চোখ দুটো অক্ষত ছিল, তার দৃষ্টিতে আকাশের দিকে তাকানো। সেই দিনের পর থেকে রাতের বেলা ওই বটগাছের নিচে আর কেউ যেত না। এরপর আবির এসব কথা জানতে পারে ইমামের কাছ থেকে, যিনি একসময় জমিদার বাড়ির লাইব্রেরির ভিতরে ছিলেন। সে বলেন, রঞ্জনী আত্মহত্যা করেনি, তবে পবিত্রতার নামে তাকে বলি দেওয়া হয়েছিল। জমিদার তার শরীর চেয়েছিল, রঞ্জনী তা দেয়নি, তাই আগুনে পুড়িয়ে দিল। এখন তার আত্মা শান্তি পায় নাই, যতদিন সত্য প্রকাশ হবে না। আবির মনে করে এই সত্য লুকিয়ে আছে জমিদার বাড়ির ভেতরে। 3টি কুলু এখন তার হাতে। দাদির ডায়েরির সেই প্রতীক, আগুন ও চোখ। পূর্ণিমার রাতের আত্মা বেরিয়ে আসে। রঞ্জনীর চোখে যদি চোখ রাখে, তার মধ্য দিয়েই সে আবার ফিরে আসবে। আবির সিদ্ধান্ত নেয় পরে পূর্ণিমাতে সে ঢুকবে জমিদার বাড়িতে। কিছুদিন পরেই হচ্ছে পূর্ণিমা, তারিখ 12ই জ্যৈষ্ঠ। পূর্ণিমা আবার ফিরে এসেছে। আবির এই দিনটারই অপেক্ষায় ছিল। আবির সারাদিন গ্রামের মানুষের মুখে রঞ্জনীর কাহিনী
অনেকটুকু আস্তে আস্তে শুনছে। কেউ বলে জমিদার জমিদার বাড়িতে তখন রক্তের গন্ধ পাওয়া যায়, কেউ বলে রঞ্জনী কাউকে না কাউকে দিয়ে ফিরে আসতে চায়, কারণ সে নিজের পরিচয় শেষ করতে পারেনি। দাদির শরীর আরও খারাপ, তার ঠোঁটে শুধু একটা কথাই বলছে, ঘরের মাঝখানে পাথরের ঘর, সেখানে আগুন, আগুনেই সত্যি আছে। সেই দিন রাত 11টার দিকে আবির একাই রওনা দেয় জমিদার বাড়ির দিকে। সাথে কেবল একটা টর্চ লাইট, ধূপ ও দাদির ডায়েরি। বাড়িতে কাছাকাছি গিয়ে বাড়িটা এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু ভেঙে পড়া দরজা, ছাদ ফাঁকা, আর পোকার শব্দ বোঝা যায়। একটা মানুষ ফেলে দিয়েছে কিছু ভঙ্গুর অবস্থায়। বাড়ির ভেতরে পা রাখতেই হিমেল বাতাস বইতে শুরু করলো। দেওয়ালে জমিদার হেমন্তচন্দ্রের এক বিশাল ছবি, কপালে তিলক, চোখে ঠান্ডা হিংস্রতা। ঠিক সেই ছবির নিচেই একটা বড়সড় আয়না, আর আয়নাটা অনেকটা উজ্জ্বল। হঠাৎ পেছনে একটা ফিসফিস শব্দ। আবির টর্চ ঘুরিয়ে তাকায়, দেখে সেখানে কেউ নেই। সে ধীরে ধীরে পৌঁছে যায় জমিদার বাড়ির মাঝখানে। পাথরের মেঝেতে একটা ঘর আছে, ঠিক দাদির ডায়েরিতে বর্ণিত সেই জায়গা। ঘরে ঢুকে সে দেখল মেঝেতে আঁকা আগুনের প্রতীক। একবার মনে হয় সে কেউ যেন আঁচড় কেটে রেখেছে এখানে। আর পাশে মাটির একটা ছোট বাক্স। বাক্স খুলতেই রক্তমাখা এক টুকরো ওড়না, আর নিচে চাপা এক পাতলা নোট। রঞ্জনীর হাতে লেখা, আমি রাজি হইনি। তারা বলেছিল প্রেম দিলে জীবন দিতে হবে। আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সে আগুন চোখ আমার চোখে। আমি দেখেছি, আমি জানি কে ফিরবে। তুমি এখন চোখ বন্ধ রাখো। এমন সময় হঠাৎ দরজার বাহিরে কাঁচ ভাঙার একটা শব্দ হলো। আবির জানে কিছু একটা ঘরে ঢুকেছে। সে পেছনের দিকে তাকায়, কিন্তু ডায়েরির একটা সতর্কতা তার মনে পড়ে, পেছনে তাকাস না। তবুও সেই মনের ভুলেই মাথা ঘুরিয়ে ফেলে। আর তখনই একজোড়া আগুন মাখা চোখ তার চোখে সঙ্গে মিলিত হয়। সেই চোখে রক্ত, অভিশাপ আর 100 বছরের যন্ত্রণা। রঞ্জনী দাঁড়িয়ে আছে আগুনের প্রতীক ঠিক উপরে। গলার নিচে থেকে মাংস পুড়ে যাওয়া ঝলসে পড়েছে, তবুও মুখে একটা ভয়ঙ্কর শান্তি। সে বলছে, তুই দেখছিস আমাকে, এখন আমি দেখব তোর ভিতর দিয়ে। ঘরের বাতিগুলো নিভে যায়। আবির চোখ মেলে দেখে সে এখন সেই ঘরে নেই। চারপাশে ঘন কুয়াশায় ঢাকা, যেন সময় ও স্থানে দুটোই পেছনে চলে গেছে। সামনে একটা ভাঙ্গা আয়না দাঁড়িয়ে, আর আয়নার মধ্যে সে নিজেকে দেখতে পায় না, দেখে রঞ্জনীকে। সে চমকে উঠে পিছনে যায়, কিন্তু আশ্চর্য, পায়ের নিচে নেই মাটি, যেন সে এক
বিভ্রমের ঢাকায় ঢুকে গেছে। সময়, বাস্তবতা কিছুই আর ধরা দিচ্ছে না। হঠাৎ চারিদিকে গুঞ্জন, সে এসেছে, সে আয়নার পথ বেছে নিয়েছে, সত্য প্রকাশ পাবে। আবিরের চারপাশে ছায়ামূর্তি ঘেরা। কেউ বলছে প্রাচীন সংস্কৃতির মন্ত্র, কেউ কাঁদছে রঞ্জনীর কণ্ঠে, আবার কেউ হাসছে জমিদারের গলায়। তখন আবির সামনে দেখতে পায় একটা বিশাল আয়না, তাতে ফুটে উঠেছে একটা পুরনো দৃশ্য। জমিদার মোহনচন্দ্র রায় হাতে আগুন প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে বসে আছে রঞ্জনী, কাঁদছে, অনুরোধ করছে, বলছে আমায় ছেড়ে দাও, আমি শুধু বাঁচতে চাই। সেই সময় জমিদার বলছে তুই আমার শক্তি, তুই নাই বলেই আমার আজ এত কষ্ট, তুই না বললেই তোর রক্ত লাগবেই। তারপর আগুন, মন্ত্রপাঠ এবং রঞ্জনীর চিৎকার। আমি সেই চিৎকার শুনে কানে হাত চেপে ধরে, কিন্তু হঠাৎ সেই দৃশ্য থেকে রঞ্জনীর চেহারা বদলে তার নিজের চেহারায় পরিণত হয়। আবিরের চেহারা এখন রঞ্জনীর চেহারার মতো। আবির সেই সময় বুঝতে পারে তার ভিতরে দিয়ে রঞ্জনী এখন সেই মুহূর্তে ফিরে এসেছে। আয়নার পাশে লেখা, যদি সত্যি প্রকাশ করো তবে ফিরে আসবে আলো, না হলে তুমি আর তুমিতে থাকবে না। আবির সিদ্ধান্ত নেয় সে চুপচাপ থাকবে না। সে ডায়েরির প্রতিটি পাতা সেই প্রতীক আর জমিদারের ইতিহাস গ্রামের সবাইকে জানাবে। ঠিক তখনই আয়নার পাশে রঞ্জনী বলে ওঠে, তুই সাহসী, এবার আমি শান্তি পাব। কিন্তু আয়নার পেছনে কিছু এখন আছে। আবির তাকায় আয়নার দিকে। আয়নার নিচে ছোট খোপ খুলে যাচ্ছে, আর ভিতরে কিছু একটা আছে। সে এগিয়ে গিয়ে দেখে একটা পুরনো সোনার চেন, রক্তমাখা আংটি। মনে হয় এটা জমিদারের হবে। আর ঠিক তখনই চারিদিকে আলো ছড়িয়ে পড়ে। আবির যেন জ্ঞান ফিরে পায়। সে পরে কিছু কথা, আর সেখানে সে পড়ে আছে জমিদারের সেই পাথরের ঘরের ভেতরের আলো ভেঙে পড়ছে জানলায়। কিন্তু তার হাতে তখন সে একটা আংটি, যেটা থাকার কথা ছিল অতীতে। এরপরে আবির সব কিছু স্বাভাবিক হলে ওখান থেকে ফিরে আসে। ফিরে আসার পর সেই ইমামকে এই বিষয়টা খুলে বলে। তারপর থেকেই আবির অনেকভাবেই মানসিকভাবে শান্তি পায়। আর একদিন সে হঠাৎ ঘুম থেকে উঠে দেখে সেই রঞ্জনী এসেছে। তাকে বলে, তোমাকে ধন্যবাদ সত্যটা প্রকাশ করার জন্য। আমি এখন মুক্তি পেলাম, মুক্ত হলাম। তার কয়েকদিন পরেই
তার দাদি ধীরে ধীরে সুস্থ হতে থাকে। তারপর সে দাদি এই সত্য ঘটনা জানার পরে একটা ডায়েরিতে নোট করে রাখে। আবির এখন ঢাকায় চলে এসেছে, তার জীবনগুলো এখন স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে। সে এখন মনে মনে শান্তি পায়, সে সত্য প্রকাশ করতে পেরেছে। সব দিকেই নিশ্চুপ, শহরে কোলাহলগুলো কমে এসেছে, রেডিওতে ভেসে আসছে চেনার সুর। আপনারা শুনছেন ভূত এফএম গোস্ট 360 থেকে। আজকে রাতের গল্পটা আমাকে পাঠিয়েছে খুলনা থেকে শোভন ইসলাম। ঘটনাটা তার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। সময়টা ছিল 2019 সালের নভেম্বর মাস। শোভন তখন খুলনায় সদ্য ট্রান্সফার হয়ে এসেছে। কোম্পানি ওকে একটা বাংলো বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। এলাকাটা ছিল খুবই নিরিবিলি, আশেপাশে গুটি কয়েক বাড়ি ছিল। বেশি বাড়ি থাকলেও বাড়িগুলো বেশিরভাগই ছিল খালি। প্রথম 2-1 দিন কিছু হয়নি, কিন্তু তৃতীয় রাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। রাত 1টা নাগাদ ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে শোভন। অনুভব করে কেউ যেন ঘরের দরজার বাহিরে নিঃশব্দ তাকিয়ে আছে। দরজাটা আধা খোলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ হালকা বাতাস এসে দরজা ধাক্কা দিয়ে খুলে দেয়। সঙ্গে সঙ্গে পুরো ঘরটা যেন ঠান্ডা হয়ে যায়। আবার পরের দিন সকালবেলা বাড়ির কেয়ারটেকার রহিম চাচাকে জিজ্ঞেস করলো সে অনেকটাই চুপচাপ থাকলো। অনেকক্ষণ চাপাচাপি করার পরে সে পরে ধীরে ধীরে একটি কথা বলে উঠল। এই বাড়িতে অনেক বছর আগে একটা মেয়ে থাকতো, তার পরিবার সহ। তার পরিবার শহরের কাজে ঢাকায় যাওয়ার কারণে কি যেন এক কারণে মেয়েটা আত্মহত্যা করেছিল। তারপর থেকেই রাত 12টা পর কেমন জানি শব্দ শোনা যায় এই বাড়িটিতে। শোভন ছিল বিজ্ঞান মনস্ক লোক ছেলে, সবসময় এসব ভূত প্রেত বিশ্বাস করতো না। কিন্তু রাতে তার ধীরে ধীরে ভয় বাড়তে থাকে। ঘড়িতে রাত 12টা বাজলেই ফোনে আসে এক অদ্ভুত কল। নম্বর দেখা যায় না, আর ফোন ধরলেই শোনা যায় চাপা কান্নার আওয়াজ। তারপর ধাতব গলায় বলে, ফিরে এসো। চতুর্থ রাত। শোভন এবার কল রেকর্ড চালু করে। পরদিন অফিসের সহকর্মী তৌহিদকে রেকর্ডিংটা শোনায়। রেকর্ডিংয়ের প্রথমে কিছুটা নিঃশব্দ ছিল, কোনো কিছু শোনা যাচ্ছিল না। তার একটু পরেই একটা গলা ফিসফিস করে বলে, আমার ঘরটা কেন দখল করলে? তৌহিদ তখন কাপা গলায় বলে ওঠে, ভাই আপনি বাড়িটা বদলান প্লিজ। শোভন এবার সত্যিই অনেকটা চিন্তিত হয়ে পড়ল। সে সিদ্ধান্ত নেয় পঞ্চম রাতে সে আর ফোন ধরবে না। সে ফোন না ধরেই রেকর্ড চালু করে রাখবে। ঠিক রাত 12টায় ফোন বেজে ওঠে। সে ধরেনি, সে শুধু কলটা রিসিভ করে রেকর্ডটা চালু করে রাখে।
সকালবেলা রেকর্ড শুনে সে অনেকটা শিউরে ওঠে। এবার শুধু কান্নার আওয়াজ না, বরং শোনা যায় ভারী দরজার খোলার শব্দ, পায়ের আওয়াজ, আর শেষে একটা গলা বলছে, আজ রাতে আমি আবারও আসব। সেই রাতে শোভনের আর ঘুম পাড়তে পারেনি। আতঙ্কে দরজা জানলা বন্ধ করে বসে থাকে। রাত 2টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘরটা ঘন অন্ধকারে ভরে যায়। হঠাৎ তার রুমের পাশেই কিচেনে কিছু শব্দ শোনা যায়। শব্দ শোনার পরে সে ধীরে ধীরে কিচেনের দিকে গেলে দেখতে পায় সেখানে কিছুই নেই। সে যখন আবার কিচেন থেকে ঘরে শুতে আসে, আবার সে একটা শব্দ শুনতে পায়। শব্দটা অনেকটা কোনো কিছু কাটার মতো, মানে এমন শব্দ যেমন কাঠ যেমন কাটলে যেমন একটা আমরা শব্দ পাই, সেই রকম একটা শব্দ। এবার সে আবার মনের সাহস বাড়িয়ে সেখানে যায়। আবারও আগের বারের মতো কিছুই দেখতে পায় না, কিন্তু টর্চ লাইটটা সে যখন মেঝের দিকে দেখে, মেঝেতে কিছু তাজা রক্ত ছিল। এইরকম একটা পরিস্থিতিতে সে চিন্তা ভাবনা করে সে আর এখানে থাকবে না। পরের দিন শোভন সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে থাকবে না। অফিসে ট্রান্সফারের জন্য চিঠি দেয়। তবে যাওয়ার আগের রাতে সে আরেকবার 12টার সময় কলটা রেকর্ড করতে রাখতে চায়। সেই কথা অনুযায়ী সে রেকর্ডটাও চালু করে। রাত 12টায় কল আসে। এবার সে ফোন ধরে না। তারপর ওপাশ থেকে শব্দ হয়, ধন্যবাদ, এবার আমার ঘরটা আমি ফেরত নিচ্ছি। তারপর ফোন কেটে যায়। সেই রাতে কেউ আর কিচেনে যায়নি, কিন্তু সকালে কেয়ারটেকার রহিম চাচাকে আর পাওয়া যাচ্ছে না। পরে বাড়ির পিছনে এক পুরনো কুয়ার ভেতর থেকে তার নিথর দেহটা পাওয়া যায়। তার নিথর দেহটা সব কিছু যেন ঠান্ডা, চোখগুলো একটু বড় বড় করে কি যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সে ওখান থেকে চলে যায়। তারপর থেকে তার আর ফোনে কখনো ফোন আসেনি। রাত 12টার পরে কখনো আর কেউ ওইভাবে চাপা গলায় কেউ কান্নাও করেনি। তারপর সে ওখান থেকে চলে যাওয়ার পর কিছুদিন পরে সে জানতে পারে এইরকম ঘটনা আরও কয়েকবার ঘটেছিল, আর এই বাড়িতে যারা এসেছিল পরে আর তাদেরকে জীবিত পাওয়া যায়নি। ধন্যবাদ শোভন আপনাকে এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। আশা করি সামনের দিকে আরও পাঠাবেন। ধন্যবাদ আপনাকে। কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় আরেকটি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন শুভ ইসলাম, নারায়ণগঞ্জ থেকে। আমি শুভ, থাকি নারায়ণগঞ্জে। অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের অনুষ্ঠানে আমার জীবনে একটি ঘটনা শেয়ার করব। সত্যি বলতে কি, এখানে বিশ্বাস করতে পারি না আমি এমন কিছু চোখে দেখেছি। তবে যা ঘটেছে তা আজীবন আমার জীবনে এটা তাড়িয়ে বেড়ায়। ঘটনাটা 2018 সালের দিকে। আমি তখন সদ্য ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছি। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই আমার মধ্যে একটা অদ্ভুত অভ্যাস ছিল পুরনো জিনিসপত্র সংগ্রহ করার। বিশেষ করে পুরনো আয়না, এই রকম
জিনিসগুলো দেখলে আমার যেন একটা মায়া চলে আসে। আমি এরকম জিনিসগুলো বেশি সংগ্রহ করি। একদিন পুরনো জিনিসের হাট থেকে একটা অদ্ভুত আয়না কিনে আনলাম। আয়নাটার ফ্রেম ছিল কালচে রঙের, নকশা করা কাঠের, আর ভেতরে একটা দাগ ছিল, ঠিক যেন কেউ 5 আঙ্গুলের ছাপ রেখে গেছে। বিক্রেতা খুব কম দামেই দিয়ে দিল। বললাম, এইটা কেউ নিতে চায় না, আপনি নিচ্ছেন বলে আমি আপনাকে দিলাম। তখন তো কিছু বুঝতে পারিনি। বাসায় এসে ড্রেসিং টেবিলের উপর সেট করে দিলাম। প্রথম সব কিছু ঠিকঠাকই ছিল। তারপর শুরু হলো নতুন একটা ঘটনা। প্রথমে ছোট ছোট ব্যাপার। আয়নার সামনে দাঁড়ালেই মনে হচ্ছিল পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। পিছনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। একদিন রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। দেখি আয়নাটা নিজে নিজে মেঝেতে পড়ে আছে, অথচ হাওয়ার কোনো চিহ্ন নেই। আর ঘর ছিল পুরোপুরি বন্ধ। পরদিন সকালে মা বলল, আয়নার সামনে দাঁড়ালেই সবসময় দাঁড়াস না, আয়নার সামনে দাঁড়ালেই তোর যেন মুখটা কেমন লাগে। আমি হেসে উড়িয়ে দিলাম। কিন্তু যেদিন ভয়টা চূড়ান্ত আকার ধারণ করলো সেটা ছিল এক শুক্রবারের রাত। আমি তখন একাই বাসায়। বাবা মা গ্রামের বাড়ি গেছে আর ছোট ভাই কক্সবাজারের ট্যুরে। রাত 2টা বাজে তখন। হঠাৎ ঘুম ভেঙে দেখি কেউ আমার দরজা ঠোকাচ্ছে, অনেকটা শব্দ করেই বলা যায়। ভয় পেয়ে দরজাটা খুললাম, দেখলাম কেউ নেই। আবার ঘুমোতে গেলাম। এবার আয়নার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। গায়ের রং পাথরের মতো ধূসর, চোখগুলো অনেকটা লাল। আমি স্থির হয়ে গেলাম। সেই সময় আমার হাত পা নাড়াতে পারছি না। আয়নার মানুষটা আমার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে বললাম, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি বন্দি। তারপর আমি আমার হাত নাড়াতে পারছিলাম না, আমার পাগুলো নড়ছে না, আমার শরীরের সব কিছু যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর ধীরে ধীরে ওই ধূসর অবয়বটি, ওই লাল লাল চোখগুলো যেন আমার কাছে আসছে। এমন অবস্থায় আমি বিছানায় পড়ে গেলাম। সাথে সাথে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন যখন আমার জ্ঞান ফেরে, দেখি মা পাশে বসে আছে। সেই রাতে প্রতিবেশী ডাক্তার এনে আমাকে স্যালাইন দিয়ে রেখেছিল। আমার জ্বর হয়েছিল 103 ডিগ্রি। আমি আয়নাটার কথা বলতেই মা অনেক জোরে জোরে কাঁদতে শুরু করলো। আমি তাকে শান্ত করে বললাম, কি হয়েছে, আয়নাটা কোথায়? এই আয়নাটা আমাদের এক পুরনো বাড়ির অনেক বছর আগের। এই আয়নার সামনে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তখন থেকে আমি এই আয়নাটা আমার কাছে চেনা চেনা লাগছিল। আমি আয়নাটাকে এখন চিনতে পেরেছিলাম। এখন বুঝলাম এই আয়নাটা কার। আমি সঙ্গে সঙ্গে আয়নাটা রাস্তায় নিয়ে গিয়ে ভেঙে ফেলি। ভাঙার সময় যেন একটা কান্নার শব্দ শুনতে পেলাম। আজ 6 বছর হয়ে গেল, আয়নাটা আর নেই। কিন্তু মাঝে মাঝে আয়নার মতো স্বচ্ছ কাচের সেই মানুষটা আমার কাছে দেখি। হয়তো সে আমাকেই খুঁজছে। ঘোস্ট 360 এর এই ঘটনাটি আমার জীবনে বাস্তব একটি ঘটনা।
আমার যদি এটি শোনানোর হয় তাহলে আমাকে ডাকবেন, আমি নিজে গিয়ে স্টুডিওতে এই ঘটনাটি বলতে চাই। ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভ নারায়ণগঞ্জ। মানুষের মৃত্যুর পর ঠিকঠাকভাবে দাফন না হলে তার আত্মাটি সবসময় ঘুরে বেড়ায়। এইরকম একটি ঘটনা আমাকে পাঠিয়েছে উত্তরবঙ্গ থেকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রান্তে গ্রাম অবস্থিত। সেই গ্রামেই একটি রহস্যময় বাড়ি ছিল, সোনামণি ভিলা। এক সময়কার জমিদারের বংশের বিলাসবহুল বাসভবন ছিল। দরজা জানালা সবগুলো ছিল যেন একদম খোদাই করা কাঠের উপর। বাড়িটা কেউ না বসবাস করার কারণে ধীরে ধীরে বাড়িটা প্রায় ভঙ্গুর অবস্থা হয়েছে। বাড়ির ভিতরে একটা বড় বসার জায়গা আছে, সেখানে কিছু গাছপালা হয়েছে, ঘাসগুলো অনেক বড় বড়। স্থানীয় লোকজন রাতে সেখানে যেতে ভয় পায়, কারণ তারা বলে রাতে বাড়ি থেকে নারীর কান্নার শব্দ আসে। সেখানে দুজন ছেলে যায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের, তার মধ্যে একজন রুবেল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক গবেষক, সে বাংলার জমিদার বাড়িগুলো নিয়ে গবেষণা করছে। পুরনো নথিপত্র স্থাপনা বিশ্লেষণের মাধ্যমে বাংলার উপনিবেশের সময়ে ইতিহাসের উদ্ধার করতে চায়। এই কাজে বেছে নিয়েছিল তারা সেই সোনামণি ভিলা, সঙ্গে তার বন্ধু বিপুল এবং স্থানীয় গাইড জামাল। প্রায় প্রথম দিনেই বাড়িতে ঢুকে রুবেল অনুভব করে এক অস্বাভাবিক ঠান্ডা, যেন সময় থেমে গেছে। বাতাস শিরশির করে বইছে, কিন্তু মনে হয় কেউ যেন তাকিয়ে আছে। জামাল বলে, সাবধানে থাকবেন ভাই, এই বাড়ির দিকে কেউ তাকিয়ে থাকলে মাঝে মাঝে একটা গলাকাটা নারীকে দেখা যায়, তাই বলছি একটু সাবধানে থাকবেন, বাড়িটা স্বাভাবিক না। রুবেল বাড়ির পুরো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পায় এক স্ত্রীর লেখা অনেকগুলো চিঠি, যার নাম ছিল রাজিয়া। চিঠির ভাষা তরুণের তার স্বামী সৈয়দ কামাল হোসেনের মুক্তিযুদ্ধে গিয়েছিল, আর কখনোই ফেরেনি। রাজিয়া গর্ভবতী অবস্থায় বাড়িতে একা ছিল। চিঠিগুলো ধীরে ধীরে তার মানসিক অবস্থার অবনতি হয়েছে এটা বোঝা যায়। সে চিঠিতে রাজিয়া লিখেছেন, যদি কখনো এই চিঠিগুলো পড়ো বুঝবে আমি বেঁচে ছিলাম একা, নিরুপায়। আমার স্বামী ফিরবে না জানি, সন্তান
জন্ম নেওয়ার সময় হয়ে এসেছে। আমি ভয় পাচ্ছি। রাতে দরজার বাহিরে নিঃশ্বাস শুনি। জানি ওরা মানুষ নয়, কিন্তু আমি মরতেও পারছি না। আমি কখন কি করব সেটাও বুঝতেছি না। আমার কান্না যদি শুনতে পাও, বুঝবে আমি চলে যাইনি। এরকম চিঠি পড়ার পরেই রুবেল ও বিপুল প্রথম রাত সেই ভিলায় কাটায়। রাত ৩টার সময় হঠাৎ তারা শুনতে পায় অতি মৃদু সুরে কান্নার শব্দ। মনে হয় যেন পাশের ঘরে থেকে আসছে। টর্চ জ্বালিয়ে তারা খুঁজে দেখে, সেখানে কিছুই দেখতে পায় না। এরপর দরজার ফাঁকা একটা ছায়া দেখতে পায়। এক নারী সাদা শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। টসের আলো পড়ে, কিন্তু তৎক্ষণাৎই সে মিলিয়ে যায়। পরদিন সকালে জামাল রুবেলকে বলে সেই কাজ করে থাকতে পারবে না। সে রাতে তার ঘাড়ের কাছে একটা নিঃশ্বাসের শব্দ লেগেছে। ভয় আর কৌতূহলের মাঝখানে পড়ে রুবেল স্থির করে নিজেকে, তাকে সত্যি জানতে হবে। সে বিপুলকে বলে, আমি যদি রাজিয়ার আত্মা এখানেই আটকে আছে বলে ধরি, তাহলে হয়তো তার কোনো অপূর্ণ কাজ আছে, যার কারণে সে আত্মাটা এখনো এখানে আছে। রুবেল আবার সেই ঘরে ঢুকে যেখানে সে চিঠিগুলো পেয়েছিল, হঠাৎ দেওয়ালের আয়নায় সে দেখতে পায় এক নারীকে। মুখ নেই, শুধু চোখ গর্ত জ্বলজ্বল করছে। সে নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং বলে, আমার বাচ্চা কই? তারপর হাওয়ার মতো মিলিয়ে যায়। রুবেল হতভম্ব হয়ে যায়। সেই সময় রুবেল স্থানীয় এক ব্যক্তির কাছে এই সম্পর্কে জানতে চায়। সে ঘটনাটা খুলে বলে। সময়টা ছিল 1971 সাল। রাজিয়া সত্যই নিখোঁজ হয়েছিল। তার দেহ কিংবা তার সন্তানের কোনো খোঁজ মেলেনি। স্থানীয় গুজব ছিল সে পাগল হয়ে নিজ সন্তানকেই খুন করেছিল এবং নিজেও আত্মহত্যা করেছিল। কিন্তু এর কোনো প্রমাণও পাওয়া যায়নি সেই সময়। রুবেল এখন চিন্তা ভাবনা করে এই আত্মাকে মুক্ত করতে হবে। রুবেল সিদ্ধান্ত নেয় রাজিয়ার আত্মাকে মুক্তি দিতে হবে। সে স্থানীয় এক ইমামকে ডেকে এনে তার একটা কবর খনন করে। এরপর স্থানীয় কিছু লোকের মাধ্যমে সে কবর খননের ব্যবস্থা করে। সে ভিলার একটি পুরনো ঘরের
মেঝেতে কিছু পিঁপড়া দেখা যায়। সেই পিঁপড়াগুলো ওখানে যেন একসাথে জমাট হয়ে আছে। অনেক কৌতূহলবশত সে সেখানে খোঁড়ার সিদ্ধান্ত নেয়। মাটিটা 2 হাত পরিমাণ খুঁড়তেই একটা শিশুর কঙ্কাল পাওয়া যায়। তার পাশেই একটি মহিলার শাড়ির অংশবিশেষও সেখানে মেলে। ইমান বলে, এই আত্মা চিরকাল এখানেই ছিল, কারণ তার সন্তানের সঠিকভাবে দাফন হয়নি। দাফন কাফন দেওয়ার পরে সেই বাড়িতে শেষবারের মতো সেই কান্না শোনা যায়। এবার আর্তনাদ নয়, শেষবারের মতো সেই কান্না শোনা যায়। তারপর পুরো বাড়িটাই যেন একদম কেঁপে ওঠে। তারপর সবকিছু শান্ত হয়ে যায়। এসব কিছু হওয়ার পরে রুবেল ফিরে যায় ঢাকায়, গবেষণা প্রকাশ করে। কিন্তু মাঝে মধ্যেই গভীর রাতে ঘুম ভেঙে যায় তার। সে আয়নায় এক ঝলক দেখতে পায় সেই মুখখানি, সেই নারীরকে। এখানে সে আর ভয় পায় না তার এই রকম মুখের দৃশ্য দেখে, কারণ সে জানে সব আত্মা খারাপ নয়, কিছু আত্মা শুধু মুক্তি চায়। এ বলেই সে তার ঘটনাটি শেষ করেছে। আমি ঘটনা পড়ে যা বুঝতে পারলাম, এ ঘটনাতে আসলে একটা অতৃপ্ত আত্মার কথা বলা আছে, যে আত্মাটা মুক্তি পায়নি। রুবেলের মাধ্যমে হয়তো সেই আত্মার মুক্তি মিলেছে। একদিন হয়তো আমাদেরকেও চলে যেতে হবে, কিন্তু কখনোই যেন আমাদের মৃত্যুটা আত্মহত্যা কেন্দ্রিক না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।